আশা করছি সবাই ভালো আছো। প্রত্যেককে শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাই। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো। খুব সম্প্রতি তোমরা তৃতীয় পর্বের যে তোমাদের পরীক্ষা ছিল তা শেষ করেছো। এরপর তোমাদের জয়যাত্রা চতুর্থ পর্বের দিকে। সেখানে আশা করছি তোমরা সকলেই তোমাদের যে গ্রুপ রয়েছে তাতে চতুর্থ পর্বের সিলেবাস তোমরা পেয়ে গেছো। আজকে পঞ্চম শ্রেণীর বাংলা ব্যাকরণ থেকে তোমাদের চতুর্থ পর্বের অন্তর্গত যে অংশটি রয়েছে তার থেকে একটি অধ্যায় আমি তোমাদের সাথে আলোচনা করব। অধ্যায়টি হলো নত্ব বিধান ও সত্য বিধান। তাহলে প্রথমেই আমরা কি দেখব, বিধান কথার অর্থ কি। দেখো, বিধান কথার অর্থ হলো বিধি বা নিয়ম। তাহলে এই নিয়মটা কিসের নিয়ম সেটা আমাদেরকে জানতে হবে। দেখো, আমরা বলেছি আমাদের আলোচ্য বিষয় নত্ব বিধান এবং সত্য বিধান। বাংলা বর্ণমালাতে দুটো ন রয়েছে। কি কি ন? না, একটা রয়েছে দন্তন্য, আরেকটা রয়েছে মূর্ধন্য। এরপর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কি হয় না, লেখার সময় কোথায় দন্তন্য কোথায় মূর্ধন্য ব্যবহার করবে তারা কিন্তু হতবুদ্ধি হয়ে পড়ে। যখন তারা বাংলা ভাষা উচ্চারণ করে সেখানে ন আসে, সেক্ষেত্রে কিন্তু তারা খুব স্বাভাবিকভাবেই নটা উচ্চারণ করে, অর্থাৎ উচ্চারণের ক্ষেত্রে কিন্তু কোনো তফাৎ তারা পায় না। কিন্তু যখন লিখতে যায় তখন তারা কিন্তু এই সমস্যাটার সম্মুখীন হয়। তাহলে আমাদেরকে জানতে হবে যে লেখার ক্ষেত্রে এই যে বাংলা বর্ণমালায় ন রয়েছে, তাহলে লেখার ক্ষেত্রে আমরা কোথায় দন্তন্য ব্যবহার করব আর কোথায় বা আমরা মূর্ধন্য ব্যবহার করব সেটা দেখে নিতে হবে। তাহলে দেখো, নত্ব বিধান এর সংজ্ঞা হিসাবে আমরা কি বলব না, বাংলা ভাষায় দন্তন্য এবং মূর্ধন্য ব্যবহারের যে বিধি বা নিয়ম তাই হলো নত্ব বিধান। এরপর আমরা এক এক করে সেই বিধানগুলো দেখে নেব। দেখো, ন দন্ত ন স্বাভাবিকভাবে ন উচ্চারণে আসে, কিন্তু মূর্ধন্য ব্যবহারে কিন্তু বেশ কিছু বিধি বা নিয়ম আছে। তাহলে আমরা দেখব মূর্ধন্য কোথায় কোথায় ব্যবহৃত হয়। আমরা এক এক করে দেখে নেব। প্রথমেই দেখো, এক নম্বর মূর্ধন্য কোথায় ব্যবহৃত হয়? রি, র, মূর্ধন্য ষ। এরপরে সর্বদাই কি ব্যবহৃত হবে না, মূর্ধন্য ব্যবহৃত হবে। রি, র, মূর্ধন্য ষ। এরপরে সর্বদাই মূর্ধন্য ব্যবহৃত হবে। তাহলে এর কিছু উদাহরণ আমরা এখন দেখব। দেখো, যেমন ধরো তৃণ, এক্ষেত্রে মূর্ধন্য হবে। আর কি? ঋণ, এতে মূর্ধন্য হচ্ছে। তাহলে তৃণ, ঋণ। আবার যদি বলি বর্ণ, আমরা বলি বর্ণ, তাই তো, এতেও কিন্তু বানানটা মূর্ধন্য হবে। এই গেল এক নম্বর নিয়ম। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় নম্বর নিয়মে। সেখানে দেখো, রি, র ও মূর্ধন্য ষ। এরপরে যদি স্বরবর্ণ ক বর্গ, প বর্গ, অন্তঃস্থ জ, ব, হ অথবা অনুস্বার থাকে তাহলে কিন্তু মূর্ধন্য হয়। তাহলে দেখো, আমরা নিয়মটা লিখব। রি, র, মূর্ধন্য ষ। এরপর যদি স্বরবর্ণ ক বর্গ,
ব হ বা অনুস্বার থাকে তাহলে সেক্ষেত্রে এরপরে সর্বদাই মূর্ধন্য ব্যবহৃত হবে। যেমন রি র মূর্ধন্য ষ, এরপর যদি স্বরবর্ণ ক বর্গ ক বর্গ অথবা অন্তঃস্থ জ ব হ বা অনুস্বার থাকে তাহলে সেক্ষেত্রে সর্বদাই মূর্ধন্য ব্যবহৃত হবে। তাহলে এর আমরা উদাহরণগুলো দেখব। যেমন দেখো অর্পণ, অর্পণ এখানে দেখো রে অর্থাৎ আগে রয়ে বসন্ত যুক্ত প যুক্ত অ, তাই তো? তারপরে কিন্তু সবসময় মূর্ধন্য ব্যবহৃত হবে। এরপর দেখো পাষাণ, এক্ষেত্রে দেখো মূর্ধন্য ষ আছে, তারপরে স্বরবর্ণ আ আছে, তারপরে কিন্তু সবসময় মূর্ধন্য ব্যবহৃত হবে। তাহলে এই গেল দ্বিতীয় নম্বর নিয়ম। আমরা এরপর চলে যাব তৃতীয় নিয়ম। দেখো তৃতীয় নিয়মে ট বর্গের পূর্বে যুক্ত বর্ণে কি হবে? সর্বদাই মূর্ধন্য ব্যবহৃত হবে। দেখো আমি বলেছি ট বর্গের পূর্বে যুক্ত বর্ণে সর্বদাই মূর্ধন্য ব্যবহৃত হবে। তাহলে আমরা এই উদাহরণকে দেখব। যেমন ধরো একটা শব্দ কণ্টক, যুক্ত বর্ণ ট বর্গে রয়েছে ট, তার আগে কিন্তু তাহলে দন্তন্য হবে না, মূর্ধন্যই হবে। এরপরে আবার দেখো আমরা দেখব ভণ্ড, এটা কিন্তু মূর্ধন্য ড, তাই তো? আবার এরপরে বলতে পারি আমরা কণ্ঠ, ক মূর্ধন্য ঠ, যুক্ত বর্ণ রয়েছে ট বর্গের ঠ কি বর্ণ, তাতে যুক্ত বর্ণে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। তাহলে এই গেল তৃতীয় নম্বর নিয়ম। এরপরে আমরা চলে যাব চতুর্থ নিয়মে। সেখানে কি বলা আছে দেখো, প্র পরা অপর ও পূর্ব শব্দের পর অন্য শব্দে সব সময় কিন্তু মূর্ধন্য ব্যবহৃত হবে। তাহলে এর উদাহরণ আমরা দেখে নেব। প্র পরা অপর পূর্ব শব্দের পর অন্য শব্দে সর্বদাই কি হয়? মূর্ধন্য হয়। যেমন একটা উদাহরণ আমরা যদি বলি পরান্ন, পরান্ন শব্দে কি বানান লিখবো? প রয়ে আকার হয়ে মূর্ধন্য। আবার যদি বলি, এই যে বলা আছে অপর শব্দের পরও কিন্তু অন্য শব্দে মূর্ধন্য হয়। যেমন ধরো
গেল চতুর্থ নিয়ম। এরপরে আমরা যাব পঞ্চম নিয়ম। দেখো পঞ্চম নিয়মে বলা আছে বাংলা ভাষায় কয়েকটি শব্দে কিন্তু স্বাভাবিকভাবেই মূর্ধন্য হয়, স্বাভাবিকভাবেই সেখানে মূর্ধন্য আসে। তার উদাহরণ আমরা দেখব। 5 নম্বর, বাংলা ভাষায় কয়েকটি শব্দে স্বাভাবিকভাবেই মূর্ধন্য ব্যবহৃত হয়। যেমন ধরো কণা, কণা। আবার যদি বলি মণি, ফণি, এগুলোতে কিন্তু স্বাভাবিকভাবে মূর্ধন্য ব্যবহৃত হচ্ছে। এরপর আমরা চলে যাব ষষ্ঠ নিয়ম। নাট্যবিধানের ষষ্ঠ নিয়ম। দেখো সেখানে আছে পর, পার, রাম, চন্দ্র, উত্তর। এই শব্দের পরে যখন অয়ন শব্দ আসে সেখানে কিন্তু কি হয়, মূর্ধন্য ব্যবহৃত হয়। তাহলে দেখব পর, পার, রাম, চন্দ্র, উত্তর। এই শব্দের পরে অয়ন শব্দে সর্বদাই মূর্ধন্য ব্যবহৃত হয়। তাহলে উদাহরণ আমরা দেখি। যেমন আমরা যখন বলবো রামায়ণ, এখানে কিন্তু মূর্ধন্য ব্যবহৃত হবে। আবার আমরা যদি বলি উত্তরায়ণ, সেখানেও মূর্ধন্য ব্যবহৃত হবে। আবার আমরা বলতে পারি পরায়ণ, এখানেও মূর্ধন্য ব্যবহৃত হবে। এরকম আরো উদাহরণ রয়েছে। এরপর আমরা চলে যাব সত্য বিধান। তাহলে এই হলো আমাদের নত্য বিধানের বেশ কিছু বিধি বা নিয়ম। এগুলো তোমরা খুব ভালো করে অভ্যাস করবে এবং বারবার অভ্যাস করতে করতে কিন্তু এগুলো তোমাদের আয়ত্তে চলে আসবে। এরপর তাহলে আমরা চলে যাব সত্য বিধান। সত্য বিধান, দেখো সত্য বিধান তাহলে কি জিনিসটা, এটা আগে আমাদের জানতে হবে, তাই তো? বিধান মানেটা আমরা আগেই জেনেছি নিয়ম বা বিধি। তাহলে সত্য বিধানটা কি সেটা আমরা এবার দেখব। দেখো বাংলা ভাষাতে 3টে স আছে, তাই তো? তালব্য স, মূর্ধন্য স আর দন্তস্ব। আমরা যখন কথা বলার ক্ষেত্রে এই স উচ্চারণ করি তখন এতে কিন্তু কোনো তরিতফাৎ খুব একটা আমরা বুঝতে পারি না, তাই না? কিন্তু যখন আমরা লিখতে যাই সেক্ষেত্রে স আসে, তখন আমরা ভাবি যে আমরা কি স লিখব, দন্ত স লিখব, তালব্য স লিখব নাকি মূর্ধন্য স লিখব। তাহলে যদি সেটা আমাদের বিধিটা আমাদের জানা না থাকে তাহলে ভুল হয়ে যাবে। তাই আমাদেরকে সেই বিধিটা বা নিয়মটা আমাদের জেনে নিতে হবে।
এর সংজ্ঞা হিসাবে আমরা কি বলতে পারি? সত্যবিধান। না বাংলা ভাষায় তালব্য-স, দন্তস্ব, মূর্ধন্য-স ব্যবহারের যে বিধি বা নিয়ম তাই হলো সত্যবিধান। তাহলে এখানে তোমাদের যে পাঠ্য রয়েছে তাতে দেখো রয়েছে মূর্ধন্য-স ব্যবহারের বিধি বা নিয়ম। আমরা সেগুলো এবার দেখে নেব কোথায় কোথায় আমরা মূর্ধন্য-স ব্যবহার করতে পারি। সেখানে 1 নম্বর নিয়ম দেখো, শব্দে ঋকারের পর কিন্তু সবসময় মূর্ধন্য-স হবে। তাহলে 1 নম্বর, শব্দে ঋকারের পর সর্বদাই মূর্ধন্য-স ব্যবহৃত হয়। যেমন ধরো বৃষ, বয়েরই মূর্ধন্য-স। আমরা যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে কি পাবো? না বয়ে হসন্তযুক্ত ঋ, বৃ এলো, তারপরে আসবে মূর্ধন্য-স যুক্ত। তার মানে ঋ-এর পরে মূর্ধন্য-স। এখানে বলাই আছে নিয়মে যে সবসময় ঋকারের পরে কিন্তু মূর্ধন্য-স ব্যবহৃত হয়। এরকম আছে আরো ঋষি, ঋ, কৃষক। যদি আমরা বলি যে কৃষক, সেখানে কি বানান লিখবো? কয়েরই মূর্ধন্য-স কৃষক। তাহলে এই গেল 1 নম্বর নিয়ম। এরপর আমরা চলে যাব দ্বিতীয় নিয়ম। সেখানে দেখো কি বলা আছে না, দ্বিতীয় নিয়মে সেখানে বলা আছে অ আ ভিন্ন স্বরবর্ণ ক বা রয়ের পরে অবস্থিত বিভক্তি বা প্রত্যয়ের দন্তস্ব মূর্ধন্য-স হয়। তাহলে এটা আমরা দেখে নেব। দু নম্বর বিধি, অ আ ভিন্ন স্বরবর্ণ অ বা র এর পরে অবস্থিত বিভক্তি বা প্রত্যয়ের দন্তস্ব সর্বদাই মূর্ধন্য-স হয়। যেমন আমরা বলবো আবিষ্কার, কি বানানটা হবে? আ বয়ে হস্যই মূর্ধন্য-স কয়ে আকার আবিষ্কার। আবার কি পরিষ্কার, তুষ্ট, এখানে কিন্তু মূর্ধন্য-স। দেখো আবিষ্কার, আ ব বয়ে বসন্ত, যখন আমরা বর্ণ বিশ্লেষণ করব বয়ে বসন্ত যুক্ত হস্যই, তারপরেই কিন্তু মূর্ধন্য-স। আবার পরিষ্কার, সেখানে কি আছে? র আছে, তারপরে দেখো স্বরবর্ণ, তারপরে কিন্তু মূর্ধন্য-স আসবে। তুষ্ট, এখানে দেখো অ ভিন্ন স্বরবর্ণ, অর্থাৎ অ বা আ নেই, হস্য, সেখানে বিভক্তি বা প্রত্যয়ের দন্তস্ব মূর্ধন্য-স। এই গেল 2 নম্বর নিয়ম। এরপর আমরা যাব তৃতীয় নিয়ম। সেখানে দেখো মাতৃ, পিতৃ এই শব্দগুলোর পরে সশ্রী শব্দের আদিতে সেখানে কিন্তু মূর্ধন্য-স ব্যবহৃত হয়। মাতৃ,
পিতৃ শব্দের পর সস্ত্রীক শব্দের আদিতে অর্থাৎ তার আগে কি হয়? মূর্ধন্য ষ। উদাহরণ আমরা দেখি, যেমন একটা শব্দ ধরো মাতৃশশা, এখানে কিন্তু মূর্ধন্য ষ। আবার আমরা যদি বলি পিতৃশশা, সেখানে কিন্তু মূর্ধন্য ষ। তাহলে বুঝতে পারলে তোমরা সবাই, মাতৃ পিতৃ শব্দের পর সস্ত্রী শব্দের আদিতে সর্বদাই মূর্ধন্য ষ আমরা ব্যবহার করব, যেমন মাতৃশশা, পিতৃশশা, এই ধরনের শব্দ। এরপর দেখো আমরা চলে যাব চতুর্থ নিয়মে। সেখানে দেখো ট ও ঠয়ের পূর্বে সর্বদাই আমরা মূর্ধন্য ষ ব্যবহার করব। ট ও ঠ এর পূর্বে সর্বদাই মূর্ধন্য ষ ব্যবহৃত হয়। যেমন দেখো, সবসময় উদাহরণ দিলে বুঝতে সুবিধা হয়। যেমন দেখো বলেছি ট আর ঠয়ের পূর্বে সর্বদা মূর্ধন্য ষ ব্যবহৃত হয়। আমরা লিখছি কষ্ট, কি আছে? ট, তার আগে আছে মূর্ধন্য ষ হবে, তাই তো? আবার যদি আমরা বলি ভূমিষ্ঠ, সেখানে কিন্তু মূর্ধন্য ষ। আবার বলি ষষ্ঠ, ঠ আছে, তাহলে সেখানেও মূর্ধন্য ষ ব্যবহৃত হবে। এরপর আমরা যাব পঞ্চম নিয়ম। সেখানে দেখো কয়েকটি শব্দে স্বাভাবিকভাবে মূর্ধন্য ষ ব্যবহৃত হয়। যেমন আমরা নন্দবিধানের সময় বলেছিলাম যে কিছু কিছু শব্দ আছে যেখানে স্বাভাবিকভাবেই কিন্তু মূর্ধন্য ব্যবহৃত হয়, ঠিক তেমনই বাংলা ভাষায় কিছু শব্দ আছে যেখানে স্বাভাবিকভাবেই কিন্তু মূর্ধন্য ষ ব্যবহৃত হয়। কয়েকটি শব্দে স্বাভাবিকভাবেই মূর্ধন্য ষ ব্যবহৃত হয়। যেমন আমরা ধরো বলতে পারি আষাঢ়, আবার যদি বলি শট, আষাঢ়, শট, ভাষা, এরকম আরো উদাহরণ আছে। এইসব ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবেই আসছে মূর্ধন্য ষ। এরপর আমরা দেখব ষষ্ঠ নিয়ম। সপ্তবিধানে ষষ্ঠ নিয়ম আমরা একটা দেখব, 6 নম্বর। সেখানে দেখো বাংলা ভাষায় উচ্চারিত বিদেশি শব্দে কোথাও কোথাও তালব্য ষ, আবার কোথাও কোথাও দন্ত স ব্যবহৃত হয়। বাংলা ভাষায় উচ্চারিত বিদেশি শব্দে, বাংলা ভাষায় উচ্চারিত বিদেশি শব্দে
দন্তস্ব বিদেশি শব্দ, তাই তো? যেমন ধরো যেমন দেখো মশাল, এখানে কিন্তু তালবস্য, মশাল। আবার শহর, এখানে কিন্তু তালবস্য। আবার আমরা যদি বলি মশাল, শহর, পেশা, এরকম আরো অনেক শব্দ আছে বিদেশি শব্দ, সেগুলোতে কি হয় তালবস্য। আবার বলা আছে কোথাও কিন্তু দন্তস্ব হয় বিদেশি শব্দে, যেমন ধরো তসক, আবার কি পশু, সেখানে কিন্তু দন্তস্ব। ক্লাস, এগুলো সব বিদেশি শব্দ, এই সব জায়গায় দন্তস্ব ব্যবহৃত হয়। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা কি দেখলে না, নত্ব বিধান এবং সত্য বিধান, অর্থাৎ মূর্ধন্য এবং মূর্ধন্য স, এই যে ব্যবহার করব আমরা, তার ক্ষেত্রে বেশ কিছু বিধি বা নিয়ম আছে। সেই বিধি বা নিয়মগুলো তোমাদের সাথে আজকে আলোচনা করলাম। তোমরা কিন্তু বাড়িতে প্রত্যেকেই খুব ভালো করে অভ্যাস করবে। দেখবে বারবার খাতায় লিখতে লিখতে যখন তোমরা অভ্যাস করবে, এটা কিন্তু তোমাদের আয়ত্তে চলে আসবে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই বাড়িতে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের চতুর্থ পর্বের যে সিলেবাস দেওয়া হয়েছে বিদ্যালয়ের তরফ থেকে, সেটা খুব ভালোভাবে তোমরা ফলো করবে, খাতায় লিখবে এবং অনুশীলন করবে, বারবার অনুশীলন করবে। ভালো থেকো, সুস্থ থেকো।